আজকের ক্লাসটা যেহেতু আমি একটু অফিস থেকে নিচ্ছি, তো সেক্ষেত্রে ডিভাইসেরও একটু পরিবর্তন হয়েছে। আজকে আমি একটু অফিসের ডিভাইস নিয়ে ক্লাস নিচ্ছি, বুঝতে পেরেছেন? যার ফলে ইন্টারফেসটা একটু নরমাল থেকে একটু ডিফারেন্ট লাগতে পারে ইন্টারফেসটাকে। আচ্ছা, আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট কাজ তো সেমই অ্যাজ ইউজুয়াল যেরকম কাজ হয়। আর আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট কেন বলতেছি, স্পেশাল আমি বলতে পারি। সেটা হলো যে আজকের ক্লাসটা এমন একটা টপিক আমরা ডিসকভার করব যেটা কিন্তু খুবই, 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 খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? তো আজকে আমি আর ক্লাসের ইয়াটা করতেছি না। অ্যাসাইনমেন্টের ইয়াটা রিভিশন যেটাকে বলে সেটা আর আজকে আর দিচ্ছি না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অল ইন ওয়ান করে একসাথে কানেক্ট করে পরে দেবো না, হ্যাঁ? আচ্ছা। তো সর্বপ্রথম যেহেতু আমাদের ইয়াটা নতুন আমরা, সেক্ষেত্রে আমি একটু আমাদের ইয়াটা একটু ডাউনলোড করি। আমাদের মডিউলটা। কারণ মডিউল ছাড়া আমরা হয়তোবা একটু ট্র্যাক হারিয়ে ফেলতে পারি। যেন অন ট্র্যাক থাকি আমরা সেজন্য। ওকে। প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু নিউজ পোর্টাল সাইট কিভাবে ফাংশন করে, কাজ করে এই জিনিসগুলো নিয়ে আমরা জেনেছি। তাই না? এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু একটা প্রপার ডিফাইন করে, খুবই রিসার্চ করে, অ্যানালিটিক্স করে কিন্তু আমরা ফাইন্ড আউট করে কাজ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা আমাদের যেটা হবে সেটা হলো যে এতদিন যাবৎ আমরা যেটা করেছি সেটা হলো যে লোকাল সার্ভারে কাজ করেছি। লোকাল সার্ভার কি জিনিস? লোকাল সার্ভার মানে হলো আমরা এমন একটা জায়গায় কাজ করেছি যেটা শুধুমাত্র আমি আমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমি শুধুমাত্র আমার পিসিতে করতে পারতাম। তাই না? কিন্তু ধরা যাক যদি আমি আজকে বলি যে আসিফ স্যার একটি ওয়েবসাইট তৈরি করেছে। আব্দুল খালিক স্যারকে বলল যে, "স্যার আমি তো একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাইছি।" আব্দুল খালিক স্যারও খুবই ইন্টারেস্টেড হইল যে, "তাহলে স্যার আমাকে একটু দেখান তো কেমন হলো ওয়েবসাইটটা?" তখন আসিফ ভাই এখন কি করবে? মানে উনি তো দিতে পারতেছে না। তাই না? এই যে দেখেন যেটা শুধুমাত্র আপনার পর্যন্তই থেকে যাচ্ছে। তো এটা তো আর আমরা চাইনি। আমরা চাচ্ছি যে এমন একটা ওয়েবসাইট বিল্ড করব যেটা আমি সবার কাছে প্রেজেন্ট করতে পারবো। ইন্টারনেটের মাধ্যমে যারা আছে সবাই সেটার অ্যাক্সেস কিন্তু করতে পারবে। তো যদি আমি এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যেই আমি আমার ওয়েবসাইটটাকে রাখতে চাই, সেটার জন্য কিন্তু আমাদের কিছু প্রয়োজনীয় বা কিছু নিডস আছে। ঠিক আছে? ওই নিডস গুলো ফিল আপ করতে একটু পকেটও হালকা করতে হবে যদিও। বাট ওই জিনিসগুলো অ্যাজ এ আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হলো লাইভ সার্ভার এবং লাইভ সার্ভারের মধ্যে ইন্টারনালি যেসব থাকে সেগুলো হলো ডোমেইন হোস্টিং। আজকে আপনি Facebook ভিজিট করতে পারেন। আমি যদি আজকে একটু এখানে যাই, আপনি ইমাজিন করলেন যে আপনি Facebook এর কাছে ভিজিট করবেন। Facebook এর কাছে ভিজিট করতে হলে আপনাকে কি করতে হয়? এখানে গিয়ে লিখতে হয় facebook.com লিখতে হয় কি না? এটা না লিখলে কি আপনি কাজ করতে পারবেন বা আপনি Facebook এ ভিজিট করতে পারেন? না। আপনাকে কিন্তু আগে এটা টাইপ করতে হবে। দেন গিয়ে Facebook সে আপনাকে একটা আউটপুট দেখাবে। এই যে আপনি যে তার একটা নাম ধরে রাখতেছেন বা তার নামটা লিখে সার্চ করেছেন, এই নামটাকে বলা হয় ডোমেইন। ঠিক আছে? এই নামটাকে কি বলা হয়? এই নামটাকে বলা হয় ডোমেইন। ঠিক আছে? এটা গেল একটা। আরেকটা হলো যে এই যে দেখেন শুধু নামের উপর বেসিস করে কিন্তু আমি আমার ওয়েবসাইটটাকে রাখতে পারছি না। আমরা যারা এই যে লোকাল হোস্ট ব্যবহার করে, জ্যাম্প ব্যবহার করে একটা ওয়েবসাইট বিল্ড করেছি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন। আপনারা আপনাদের ওই যে জ্যাম্প htdocs এর ভিতরে ঢুকে আপনারা যে ফোল্ডারটা নিয়ে কাজ করেছেন না? ওই ফোল্ডারটার আপনারা একটু স্টোরেজটা চেক করবেন যে কত পরিমাণ প্রপার্টি সে কনজিউম করেছে। স্টোরেজ। এই যে আমি যেমন এখানে করলাম মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আমি এখান থেকে কি করলাম? এই যে প্রপার্টিজটাকে চেক করলাম। দেখেন আমার এই ভিডিওটা প্রায় কত এমবির? ৬০০ এমবির ভিডিও। সেখানে গিয়ে দেখবেন যে আপনার এই ওয়েবসাইটটা বানানোর জন্য সে প্রায় ২০০, ২৫০, ৩০০ এমবি পর্যন্ত সে কি করে? কনজিউম করে ফেলে। বিষয়টা এখন হলো যে ২০০, ৩০০, ৪০০ এমবি যদি সে কনজিউম করে, এটাও তো একটা স্টোরেজ, তাই না? এখন এই ডাটাটা আমি কিভাবে রাখতে পারি? এই ডাটাটা রাখার জন্য আমরা এখন যেটা করতে পারি, সেটা হলো যে আমরা এটার জন্য একটা অনলাইন স্টোরেজ কিনতে হয়, যেটাকে আমাদেরকে হোস্টিং বলা হয়। কি বলা হয়? হোস্টিং। এই দুটো জিনিস আমাদের কিন্তু ইম্পোর্টেন্ট। এগুলো আমাদের লাগবে। কোথায় পাবো? কি করব? কিভাবে ফাইন্ড আউট করব? এই জিনিসগুলো এখন আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, আমি কাউকে অ্যাক্সেস দিয়ে দিই তাহলে আমার জন্য সুবিধা হয়। আমাদের কে আছেন দেখি অ্যাক্সেসটা ইয়া করার মতো। আচ্ছা। উম আমি তো আচ্ছা আব্দুল খালিক স্যার আপনি তো মিটের একটু ফান্ডামেন্টাল একটু বেসিক তো জানেন, তাই না স্যার? শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ যদি আসে জাস্ট খালি একটু ওনাকে অ্যাডমিট করে দিবেন। আর আপনি যদি কোনো প্রয়োজনে লিভ নিতে চান, তাহলে এই যে আপনি তো নরমালি এই বাটনটাতে ক্লিক করেন। জাস্ট এখানে গিয়ে জাস্ট লিভ দ্য কল দিবেন, হ্যাঁ? ইন্ড দ্য কল করলে আমরা সবাই কিন্তু কি করে ফেলবো? আমরা মিটিংটা ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ? আমি আপনাকে কো-হোস্ট করে দিলাম। যারা নতুন আসবে তাদেরকে একটু জয়েন করিয়ে দিয়েন, হ্যাঁ? আর ডিসকানেক্ট হয়ে জি গেলে স্যার। আমাকে একটু জানায়, ডিসকানেক্ট হয়ে গেলে কিভাবে জানবো? আচ্ছা, আব্দুল খালেক স্যার যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, এখানে কিন্তু মেসেজ আসে। তাই না? যে আব্দুল খালেক হ্যাজ লেফট দ্য মিটিং, এরকম একটা মেসেজ আসে। কেউ মেসেজটা দেখতে পেলে একটু ইনফর্ম করেন যে ভাই আব্দুল খালেক স্যার কিন্তু লিভ হয়ে গেছে। ওকে। তো এখন আসেন, এই ডোমেইন হোস্টিং গুলো আগে এটা জানি, ডোমেইন হোস্টিং কন্ট্রোল কারা করে? দেখেন, আপনি একটা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করবেন। কে কন্ট্রোল করে? আমাকে তো আগে এটা বুঝতে হবে। এই ডোমেইন হোস্টিং যারা কন্ট্রোল করে সেই কোম্পানিটার নাম হলো W3C, মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা শর্ট ফর্ম, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বলে আর কি। WWW, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিষয়টা আমরা বুঝতে পারছি? তো এই কোম্পানিটা অ্যাকচুয়ালি এই যে আমাদের ডোমেইন নেমটাকে কি করে? কন্ট্রোল করে। হোস্টিংটা বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের মতো করে কন্ট্রোল করে। যাদের ডেটা সেন্টার আছে, যারা টাকা খরচ করতেছে, ডেটা সেন্টার বানাচ্ছে, তারা সাধারণত এই কাজগুলো করে থাকে স্বাভাবিকভাবে। এখন আসেন, এই যে WWW, এখন আমি যদি একটা ডোমেইন কিনতে চাই, আচ্ছা এটা আপনার ক্লাস শেষে আমি এটা দেখব না, হ্যাঁ? এখন যদি আমরা কোনো ডোমেইন কিনতে চাই, তাহলে আমরা কি করব এখন? ডোমেইন কিনতে গেলে আমাকে এখন যেটা করতে হবে, সেটাও কি আমি এখন www থেকে কিনতে পারবো? না। WWW কোম্পানিটা ডোমেইনের মতো ডোমেইন জিনিসগুলোকে কি করে? কন্ট্রোল করে। বাট সেল করে না। বিষয়টা তো আপনি একটু কনফিউজ হতে পারে। আমি ইজি করে দেই। WWW যে কোম্পানি আছে, সে কোম্পানি ডোমেইন কি করে? কন্ট্রোল করে। সেল কিন্তু করে না। এখন যদি কেউ সেল করে তাহলে কারা করে? যারা মানে এই কোম্পানি থেকে সার্টিফিকেশন নেয় বা তারা একটা স্পন্সরশিপ নেয়, তারাই মূলত এই ডোমেইন গুলোকে কি করতে পারে? সেল করতে পারে। মানে হলো, আপনি ফ্যাক্টরিতে গিয়ে যেমন প্রোডাক্ট কিনতে পারবেন না, যখন ফ্যাক্টরি প্রোডাক্টটা আপনাদের বিভিন্ন কি শাখা প্রশাখায় কি হবে, ওইখানে লঞ্চ হবে, ওইখানে গিয়ে পৌঁছবে, তখনই কিন্তু কিনতে পারে, তাই না? কোনো একটা ফোন লাগবে, আপনি কি ফ্যাক্টরির কাছে গিয়ে ফোন চাবেন না? ফ্যাক্টরি বা আপনার আশেপাশে ওই শোরুম থাকে, তাই না? ওই দোকানগুলোতে গিয়ে আপনি যেভাবে কনজিউম করতে পারেন, ঠিক বিষয়টা অনেকটা এরকম। WWW কোম্পানি কন্ট্রোল করে, বাট এটা কেনার জন্য বা এটা সার্ভিসটা নেওয়ার জন্য তারা ডিরেক্টলি তাদের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন না। তারা যাদেরকে পারমিট করে তারাই কি করে? প্রোডাক্ট গুলোকে সেল করতে পারে। আর পারমিশন পাওয়া মানে খুবই যে আহামরি হাইপ লেভেলের কিছু তা কিন্তু না। খুবই সহজ। পারমিশন পাওয়া খুবই ইজি একটা টাস্ক। তো এই জায়গাটা আমরা ফোকাস করছি না। এবার আসেন, যেহেতু এখন WWW কোম্পানি এই বিষয়গুলোকে কন্ট্রোল করে, এই বিষয়গুলোকে নিয়ে কাজ করে, তাহলে আমরা এখন এই জায়গাটা কিভাবে পেতে পারি? এখন আসেন, আমরা এরকম কিছু কেনাকাটার জন্য যে প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনালি খুবই জনপ্রিয়, মানে জনপ্রিয় থেকে বলি, যে প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনালি খুবই জনপ্রিয়, অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে একটা আছে সেটা হলো নেম চিপ। এটার নাম আমরা খুবই কমন, সবাই শুনতেও পারি, নাও শুনতে পারি, বাট এটা একটা কি খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। জনপ্রিয় হওয়ার রিজন হলো কয়েকটা। নাম্বার ওয়ান, তারা তাদের জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য কোম্পানি থেকে কম টাকায় প্রোডাক্ট সেল করে। এটা যদি আমি একটু ইজি করে বুঝাই, দেখেন, আহ, আপনি এক্সাম্পল দিই, সুন্দর একটা এক্সাম্পল দিই। ধরেন একটা আইফোন কোম্পানি, হ্যাঁ? আইফোন কোম্পানি কি করে? তারা তাদের প্রোডাক্ট বানায়, প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউশন করে, এবং তারা একটা নির্ধারিত প্রাইস করে দেয়। এরকম না যে আপনি যা মন চায় তা করতে পারবেন, রাইট? বিষয়টা কি এরকম না? এখন কথা হলো, যদি আইফোনের জায়গায় কোম্পানিটা যদি রিয়েলমি হয়, দেখবেন যে অফিসিয়াল ফোন তো পাওয়াই যায় না, আনঅফিসিয়ালি কিনতে হয়, তাই না? এই যে এই জায়গাটায় আনঅফিসিয়াল যে বিষয়টা, তখন দেখবেন যে মোবাইলের দাম 12,000 টাকা, কিন্তু কিনতে গেলে আপনাকে 2 থেকে 3 হাজার টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এই এক্সট্রাটা কার জন্য? এটা কিন্তু ওই যে অনেক সময় তারা শোরুমরা রেখে দিচ্ছে, বা যারা এই কাজগুলো করতেছে তাদের জন্য। এই যে দেখেন, একটা রেটিং নিয়ে সমস্যা। এই রেটিং সমস্যাটা কি আমাদের এখানেও আছে। নেমচিপ কোম্পানির সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণটা হলো নাম্বার ওয়ান, তারা তাদের সবচেয়ে কম দামে প্রোডাক্টটাকে সেল করার চেষ্টা করে।
ঠিক আছে? এটা আপনার একটু পরে এটার একটা ইয়াও পাবেন। যেমন আমি এখন বলি, যদি কারোর প্রোডাক্ট নাম সেল করতে চায়, যেমন আমি বললাম যে ঠিক আছে আপনাদের মধ্যে কারো একজনের নাম ধরি। ধরেন আমি আব্দুল খালেক ডট কম। আব্দুল খালেক স্যারের উপর নামের উপর একটা কি করতে চাই? ডোমেইন কিনতে চাই। আমি এখানে কি লিখলাম? এই যে আব্দুল KHLEQUE আব্দুল খালেক ডট কম। স্পেলিং মিস্টেক হতে পারে বাট আমরা তো কিনতেছিলাম জাস্ট আমরা একটু সার্চ করি। এই যে দেখেন আব্দুল খালেক ডট কম ওনার নামের দাম কত? $12 আচ্ছা। এখান থেকে আমরা ইউএস ডলার দিই। বাংলা টাকা দেওয়া এরা অ্যাকসেপ্ট করে না। আপনাকে এখান থেকে ওই যে ইউএস ডলারই সবচেয়ে বেশি জনপ্রিয়। ১ম বছর আপনাকে কি করবে? $8 দিবে। পরের বছর থেকে আপনাকে $14 কি করতে হবে? আপনাকে কি করতে হবে? এই জিনিসগুলোকে কিনতে হবে। মানে ১ম বছর $12 পরের বছর থেকে $14। এটাকে রিনিউয়াল রেট বলে। আর এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো একটা ভাড়া সিস্টেম। এটা এরকম না যে আপনি একটা ডোমেইন পার্মানেন্ট আজীবনের জন্য কিনে নিছেন। এরকম কিন্তু হয় না। এটা কি হবে? শুধুমাত্র আপনাকে ১ বছরের জন্য সময় দিবে। ১ বছর না হোক আপনি যদি চান ১০ বছর, ১০ বছরের জন্য দেওয়া যায়। হাইয়েস্ট তারা মনে হয় ১০ বছরের জন্য দেয়। এরপরে কিন্তু আপনাকে আবার রিনিউ করতে হবে। ভাড়া দিতে হবে। ভাড়া যদি না দেন তাহলে কি করবে তারা অ্যাক্সেসটা নিয়ে তারা আবার এই প্রোডাক্টটাকে পাবলিক করে দিবে। ঠিক আছে? তো এই জায়গাটায় এভাবে কি করে তারা মার্কেটিং করে বা তারা ফাংশন করে, তারা দিকে কাজ করে। তো এখন যে বিষয়টা হলো, সেটা হলো যে এই যে আব্দুল খালেক ডট এটা যদি আপনি এখন কিনতে চান, তাহলে আপনি এই টাকা পে করতে হবে। অপরদিকে আমি সেম নামটাই যদি অন্য কোনো কোম্পানির কাছে যাই, যেমন জনপ্রিয় আরো আছে ব্লু হোস্ট, ঠিক আছে? ব্লু হোস্টের মতো ওয়েবসাইটে যাই। এরপরে আমি সেখানেও গিয়ে কি করি? এই যে ডোমেইন, এখানে গিয়ে আমি ডোমেইনটা সার্চ করলাম। এখানে ডট কম তো অলরেডি লিখে দিয়েছে, তাহলে আমার এই জায়গাটা রাখার দরকার নাই। আমি এখন এখানে সার্চ করলাম। আচ্ছা এই যে দেখেন $12, ঠিক আছে? $12 সব মিলিয়ে আপনাকে $24 নিয়ে কি করতে হবে? তাদের থেকে নিতে হবে। $25 এর পাশাপাশি আরো আছে। যদি আপনি GoDaddy যেটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, আপনি যদি সেই ইয়াটাকে দেখেন, ওকে? আচ্ছা এই যে দেখেন এক্সাক্ট ম্যাচ আব্দুল খালেক ডট কম এটা তারা পেয়েছে। তো আমি এখন এটাকে যদি মেক ইট ইউর করেছে, এটা মাত্র ৳১ দিয়েছে। মানে মনে হচ্ছে যে ভাই এটা কিভাবে কি সম্ভব? তো আপনি যদি ভিতরে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে ৳১ দিয়েছে। কেন দিয়েছে, কিভাবে দিয়েছে আপনি সেটা দেখতে পাবেন। কন্টিনিউ করলাম। ওকে। এই যে দেখেন আপনাকে যদি মানে ইয়া তো করতে হয় তাহলে আপনাকে এই যে তাদের থেকে ডোমেইন প্রোটেকশন নিতে হবে। আচ্ছা ঠিক আছে আমি ডোমেইন প্রোটেকশন নিলাম না। সবকিছু বাদ দিলাম। ঠিক আছে? নো থ্যাংকস সবকিছু করে কন্টিনিউ কর। ওকে। তো এখান থেকে দেখেন তারা আপনার এখানে ৩ বছরের জন্য নিচ্ছে। ৩ বছরের জন্য তারা এখানে আপনাকে প্রায় ৳২৫০০ দিতে হবে। তো এখানে ইয়া হওয়ার দরকার নাই, হাইপ হওয়ার দরকার নাই। ৩ বছরে নিচ্ছে। রাইট? কিন্তু যদি আপনি এটা ৫ বছরে গিয়ে দেখেন ৳২৫০০ জায়গায় সেটা এখন ৫,০০০ ২ গুণ। ১০ বছরের জন্য গেলে সেটা এখন কি? ১১,০০০। তার মানে আপনি যদি এখন ১১,৬৯২ কে কি করেন? আপনি ১১,৬৯২ কে যদি ১০ ভাগ করেন, ১১,৬৯২ ডিভাইডেড বাই 10 তাহলে প্রতি ইয়াতে ৳১২০০ করে যাচ্ছে। ৳১২০০ বাংলা টাকায় কত? ১২০০ ইয়াতে যদি দেখেন আ রুপি টু বিডিটি ওকে। যদি আপনি ৳১২০০ দেখেন তাও ৳১৬০০। ঠিক আছে? তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এট লিস্ট যদি আপনার সব দিক থেকে আপনি খেয়াল করেন, তাও কিন্তু আপনার ঘুরে ফিরে সেম টাকাটাই আসতেছে। কিন্তু এখানে কিছু প্রবলেমও আছে। GoDaddy তে আপনি যখন নিবেন, GoDaddy র মধ্যে আপনি কিন্তু কোন ধরনের প্রোটেকশন পাচ্ছেন না। কোন ধরনের প্রোটেকশন
আপনি তার থেকে সার্ভিস নিচ্ছেন না। কিন্তু প্রোটেকশন এই যে রিকমেন্ডেড বয় চাচ্ছে, তো এটার ক্ষেত্রে আরো অনেকগুলো সমস্যা আপনি পড়তে পারেন। ঠিক আছে? তো এখন প্রোটেকশন জিনিসটা কি? এটাও একটা জিনিস আছে। এটা আমরা পরবর্তীতে আসতেছি। এই যে সব দিক থেকে বিবেচনা করে ইন্টারন্যাশনালি একটা মার্কেটের মধ্যে নেমচিপটা একটু কি সস্তায় প্রোডাক্ট সেল করে। এখন এখানে আরেকটা বিষয় আছে। যেমন এখানে $60 বলতে গেলে বাংলা টাকায় ৳৯০০ মতো পড়বে। ঠিক আছে? $৮ হলে বাংলা টাকায় প্রায় ৳৯০০ না আরেকটু বেশি পড়বে। ৳১,০০০ ধরেন। ৳১,০০০। এখন কথা হলো আপনাকে যদি কোনো কোম্পানি অফার করে যে, "ভাই আমি আপনাকে ৳৩০০ য় প্রোডাক্টটা দিয়ে দিব।" এখন কি আপনার জন্য কি কেনা উচিত হবে কিনা? কি মনে হয়? সস্তায় পেলাম, বস্তায় ভরে ফেলি নাকি? ৳১,০০০ র প্রোডাক্ট কেউ যদি আপনাকে ৳৩০০ য় সেল করে, এখন এই জায়গাটার মারপ্যাচটা কি হয়? এটা একটু বুঝেন। এই জায়গাটার মারপ্যাচ যেটা হয় সেটা হলো যে, আপনাকে আজকে ৳৩০০ য় সেল করতেছে। আগামী বছর আবার রিনিউ করতে হবে না? এই কোম্পানির রিনিউ রেট হলো কত? $14, তাই না? প্রায় ৳১৬০০-১৭০০। কিন্তু ওই জায়গায় সে আপনাকে কি করবে? সে আপনাকে ৳২,৫০০-৩,০০০ সে আপনাকে কি করবে? রিনিউ রেট করবে। এইটাই হলো সেই মারপ্যাচ যেটা আপনি ওয়েটিং করতেছেন। তো আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন যে এই জায়গাটায় অ্যাকচুয়ালি কত ধরনের মারপ্যাচ থাকে। তো ডোমেইন নেম চুজ করার আগে আপনাকে এই জিনিসটাকে এনশিওর করতে হবে যে কোন কোম্পানি থেকে নিবেন। ওকে? তো ডোমেইন নেম ধরেন আমি এটা চুজ করলাম। আমার এটা কেনা হইলো। ওকে, আমি এটা পছন্দ করলাম। এটা পছন্দ করার পরে এখন আপনাকে আগে চেক করতে হবে যে এই ডোমেইন নেমটা আসলে যে আপনি নিচ্ছেন সেটা কি আসলে সিকিউর কিনা? মানে সিকিউর বলতে এই না যে সিকিউরিটি কিনা। বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে যেহেতু এটা একটা কি রিনিউয়াল সিস্টেম, মানে ১ বছর পর এটা রিনিউ হয়। কোয়েশ্চেন থাকতে পারে না? যে এর আগের বছর যে ব্যক্তি ব্যবহার করছে এটার ব্যবহারটা কি কাজে করছে? ধরে নেন আপনি একটা বাসা নিবেন বা আপনি একটা বাসা ভাড়া নিবেন। আপনি বাসার কন্ডিশন তো আগে দেখেন যে ভাই বাসার কন্ডিশনটা কি অবস্থা, আগের কি অবস্থা, কি করছে না করছে এটা তো দেখবেন। দেখেই তো আপনি বাসাটা ভাড়া নিবেন। ঠিক তেমনই ভাবে ডোমেইনের বেলাও কিন্তু সেম। আপনি ডোমেইনটা নিবেন যেহেতু এটা একটা রিনিউয়াল সিস্টেমে কাজ করে, এই ডোমেইনটাতে আগের কোনো ব্যাড রিভিউ আছে কিনা? মানে ব্যাড কি বলে ইউজেবিলিটির কোনো ইয়ে আছে কিনা, টাচ আছে কিনা সেটা আপনাকে আগে কনফার্ম করতে হবে। এটা কনফার্ম করা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন? ডোমেইন হিস্টোরি চেক করতে পারবেন। এই যে ডোমেইন হিস্টোরি চেকার। ঠিক আছে? অনেক আছে। বাট সবচাইতে জনপ্রিয় যে পার্টটা আছে বা জনপ্রিয় যে প্ল্যাটফর্ম সেটা হলো archive.org। এটি হলো কি সবচাইতে জনপ্রিয় একটা কি হিস্টোরি চেকিং প্ল্যাটফর্ম। আমি যখন ইন্টার প্রেস করলাম এই যে archive.org, এখান থেকে আপনি এই যে ইন্টারনেট আর্কাইভ এইখান থেকে সার্চ করবেন। ঠিক আছে? আমি এখান থেকে সার্চ করলাম। কি নাম ছিল জানি আমাদের? abdulkhalik.com না? গো করলাম। ওকে, এখান থেকে কোনো ধরনের আপডেট দিচ্ছে না। ওকে, আমি এখন আবার ওদের ইন্টারনেট আর্কাইভে এই যে ওয়েব্যাক মেশিন থেকে সার্চ করলাম আরেকবার। এখন তাদের কাছে যদি কোনো ধরনের ডেটা থাকে তারা সেটাকে আপনার কাছে প্রেজেন্ট করবে। যদি না থাকে তাহলে বলবেন নাই। এই যে ওয়েব্যাক মেশিন নট আর্কাইভ ডট ইউআরএল। এখন এরকম একটা ডেটা দিই যেটা আসলে কি ছিল। এরকম যদি কোনো চেকার আছে, যেমন আমি বললাম যে ইউআই ল্যাবের আমাদের ইউআই ল্যাবের ওয়েবসাইটটাতে ভিজিট করি। তো আমি এখানে কি করলাম? uilab.org আমি এন্টার প্রেস করলাম। দেখেন ইউআই ল্যাবের একটা ব্যাকডেটেড হিস্টরি সে দিচ্ছে। ইউআই ল্যাবের ওয়েবসাইটের ডেটাটা কবে থেকে ইয়া হইছে? এই যে নভেম্বরের ২০১৭ থেকে তারা কি করেছে? এত তারিখ থেকে তারা ডোমেইনটা কিনেছে। তার মানে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে তারা তাদের আপডেটটা দেখাচ্ছে। যে এই পর্যন্ত কেমন অডিয়েন্স তাদের ওয়েবসাইটে ভিজিট করছে। দেখতে পাচ্ছেন? এর আগে কিন্তু ছিল না। এই ডোমেইন রেজিস্ট্রেশন সিস্টেমটা ১৯৯৭-৯৬ থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত কোনো ধরনের আপডেট নেই। ২০১৭ থেকে আপডেট। এই যে ২০১৭ র কোন জায়গায় কি খাতে ইউজ হইছে আপনি কিন্তু সেটাও দেখতে পাবেন। এই যে স্ন্যাপশট। ঠিক আছে? এখান থেকে ভিজিট করে তারা তাদের ওয়েবসাইটটাকে কি প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করে কাজ করেছে এই জিনিসগুলো কিন্তু ডেটা আপনারা চেক করতে পারবেন। তার মানে এই হিস্টোরি চেকিংটা আপনারা আগে করে নিবেন। কারণটা হলো আপনি একটা ডোমেইন নিচ্ছেন। সেই ডোমেইনটা দিয়ে আপনি সার্ভিস বিজনেস করবেন। ধরেন ফর এক্সাম্পল এটা আমি নেগেটিভ নিচ্ছি না। কেউ এটাকে নেগেটিভ ভাবে নিবেন না। বর্তমানে আ ই-কমার্স মার্কেটে ই-ভ্যালির নামটা কিন্তু খুবই একটা ডাউনফল হইছে, তাই?
তাদের বিজনেস স্ট্র্যাটেজি বলেন যে কোনো কারণে হোক হইছে। ওকে? তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে যেহেতু ইভালি নামটা এখন কি অনেক ডাউনফলে আছে। এখন যদি আপনি evaly.com ডোমেইনটা কিনেন, ইভালি তো ধরেন চলে গেছে। এখনো পর্যন্ত কানেক্ট আছে, ধরেন চলে গেছে evaly.com। তারা কি অনেক হেট্রেড নিয়ে গেছে না? এখন আপনি যদি তার ডোমেইনটা কিনেন, তাহলে অডিয়েন্স কি করবে? ওই হেট্রেড গুলো আপনার উপর পাস করে দিবে। ঠিক সেজন্যই এই জিনিসটা চেকিং করার জন্যই আপনাকে আগে ভেরিফাই করতে হবে যে এই ডোমেইনের হিস্টরি আছে কিনা। ঠিক স্যার আছে? আমার এই ডকুমেন্টটা একটু চেক করবেন প্লিজ। আমি webkhalif.com চেক দিয়েছি। আপনি নিজেই দেখতে পারেন তো, সমস্যা নাই। এই যে archive.org তে আপনি নিজেই ভিজিট করেন। সমস্যা নাই। এটা তো আমার জন্য খোলা ওপেন, আপনার জন্য বন্ধ এরকম কিছু না। কি রে আসেই তো না। অনেক সময় নিচ্ছে। আরেকটা বিষয় বলে দিই। ওয়েবসাইটটা বুঝতে পারছেন? মানে এই যে আমাদের archive.org ওয়েবসাইটটা কিন্তু টোটাল মোটামুটি অনেক স্লো। কারণ অনেক ডেটা আছে এটার মধ্যে। স্যার সেজন্য আসসালামু আলাইকুম। যখন ঢুকবেন, ভিজিট করবেন, একটু ধৈর্য নিয়ে বসিয়েন, হ্যাঁ? হ্যাঁ, কে সালাম দিলেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার এতক্ষণে লিঙ্ক পেলাম স্যার আমি। কেন? আমরা তো 8টা 20-এ শুরু করলাম। না, আমি অনেক চেষ্টা করছি, এতক্ষণে লিঙ্ক পেলাম আমি। আপনি কি মেসেঞ্জার গ্রুপে নাই? এই যে মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপে আমি এভরিওয়ান দিয়ে দিছি। আমি এমনিতে ফেসবুক গ্রুপে খোঁজাখুঁজি করছি, মেসেঞ্জার গ্রুপ দেখিনি তো। আহারে, এটা কোনো কথা বলেন আপনি? এই যে ঠিক আমরা আছে কমিউনিকেশন করলাম। আচ্ছা সমস্যা নেই, রেকর্ড ভিডিও আছে। বাট একসাথে বসে কথা বলা, বুঝেন নাই? এটা কতটা মজা। ওকে। আজকে তো ইভেন আমাকে দেখাও যাচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা। ওকে স্যার, চলেন। এই যে দেখেন, তারা আমাকে একটা আপডেট দিচ্ছে যে ভাই 2017 সালে UI ল্যাবের ইন্টারফেসটা দেখতে কেমন ছিল। এই যে দেখেন, দেখেছেন? এটা কিন্তু 2017 সালে UI ল্যাবের ইন্টারফেসটা। তো চলেন এখন আমি কি করি, বর্তমানে ইন্টারফেসটা আপডেট হয়েছে, আমি এখন এখানে রিড মোডে ক্লিক করব। এই যে দেখেন সে তার হিস্টোরি চেক করে রাখছে। ওকে, ঠিক তেমনিভাবে আপনি এখান থেকে অন্যান্য আপডেটটাও চেক করবেন যে ডেইলি বেসিসে তাদের আপডেটে কি ধরনের পরিবর্তন আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আপনি চাইলে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক হিস্টোরি চেক করতে পারেন। খুব সহজ, জটিল কিছু না। এখন চলেন, যেহেতু স্যার একটা রিকোয়েস্ট করছে, আমরা এখানে এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করি। archive.org তে গেলাম। আমরা এখান থেকে ওয়েব মেশিনে webkhalik.com লিখে সার্চ করলাম, দেখি কিছু পাওয়া যায় কিনা। হুম, এই যে দেখেন কোনো আপডেট নাই। সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা পজিটিভ সাইন পাইছেন। আবার এখানে আরেকটা জিনিস বলি, এটাই যে খুবই একেবারে 100% লেজিট তাও কিন্তু না। সে আপনাকে হয়তোবা একটা ডেটার আপডেট দেখাবে। যদি না থাকে, এমনও হতে পারে সে এটা কি ডেটাটা কালেক্ট করতে পারেনি। archive.org কয় মানে কখন ডেটা কালেক্ট করতে পারে? যখন ওয়েবসাইটটা ইনডেক্সিং হয়। এখন ওয়েবসাইট ইনডেক্সিং কি জিনিস? এটা একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে। একটা ওয়েবসাইট গুগলে কখন দেখায় এটা আগে একটু এনশিওর হন। যখন একটা ওয়েবসাইটকে আপনি কি করবেন? গুগলের সাথে কানেক্ট করবেন, অ্যাডজাস্ট করবেন। দেন এটাই কিন্তু কি হবে? গুগল রেজাল্টে শো করবে। ওইটাকেই ইনডেক্সিং বলে। কিভাবে গুগলের সাথে কানেক্ট করতে হয়। গুগল সার্চ রেজাল্টে কাজ করার জন্য। তো ইনডেক্সিং করা সাইটগুলোকেই কিন্তু সে এখানে কি করতে পারে? ক্র্যাক করতে পারে। বাট যদি নন ইনডেক্সিং হইতো তাহলে কি হইতো? আপনি তখন এই যে এখান থেকে কি করবেন? অনেকগুলো ওয়েবসাইট আছে, ঘাটাঘাটি করতে পারেন। অথবা আপনি কিছু YouTube টিউটোরিয়াল দেখে নিতে পারেন যে কিভাবে আমরা ডোমেইন নেম হিস্টরি চেকিং করতে পারি। ডোমেইন হিস্টরি চেক করতে পারি। ওকে? জাস্ট এটা একটু আমি বলে দিলাম যে এটা আপনারা করার চেষ্টা করবেন। এখন আসেন, এইটা তো আমরা বুঝলাম ডোমেইন কিভাবে করতে হয়। এবার আসি হোস্টিং। হোস্টিং এর বেলাতেও সেম। আপনি একটা কি করবেন? নিজের জন্য একটা হোস্টিং চুজ করবেন। স্টোরেজ। আপনার কেমন স্টোরেজ প্রয়োজন? এটা তো আপনি জানেন।
তাই না? একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাহলে মিনিমাম ৬০০-৭০০ ম্যাক্সিমাম ৬ থেকে ৭০০ এমবির হবে। ঠিক আছে? তাহলে আর যদি আপনি ধরেন না ওই যে কন্টিনিউয়াসলি আপগ্রেড করেন। ধরেন একটা ওয়েবসাইট আছে কন্টিনিউয়াসলি কি হচ্ছে আপগ্রেড হচ্ছে। সেটা বেড়ে হয়তোবা আপনি কি ১ জিবি ২ জিবি রাখতে পারেন। ঠিক আছে? বাট এর বেশি কিন্তু তেমন একটা আসে না। এই যে আপনার যদি হয়, যদি আপনার কনটেন্টটা ১-২ জিবির হয়, তাহলে এখানে দেখেন তারা একটা অফার দিচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে ভাই আমার কাছে ২০ জিবি আছে। তুমি চাইলে ২০ জিবি ইউজ করতে পারো। তো ২০ জিবি ইউজ করতে গেলে আপনাকে তাকে পে করতে হবে কত টাকা? $২৩ এটা হলো ১ম বছরের জন্য। ২য় বছরের জন্য আবার $৪৪ প্রায় ২ গুণ। মানে ২ গুণেরও বেশি। এই যে ৫৬% ডিসকাউন্ট ১ম বছরের জন্য। পরবর্তী বছরের জন্য আপনাকে প্রায় কি এত টাকা পে করতে হবে। ঠিক আছে? তো এটা আপনার কাছে একটু বেশি মনে হইলে তো তাহলে আমরা ইগনোর করতে পারি। ঠিক আছে? আরেকটা বিষয় হলো হোস্টিং শুধুমাত্র যে স্টোরেজ বোঝায় তা কিন্তু না। একটা হোস্টিং এর মাধ্যমে আমার ওয়েবসাইটের স্পিড কেমন হতে পারে সেটাও কিন্তু মেজারমেন্ট করা হয়। আমার ওয়েবসাইটের স্পিড কি স্লো হবে, ভালো হবে, স্ট্রং হবে এই জিনিসগুলো মেজারমেন্ট করা হয়। সেজন্য হোস্টিং যখন নিবেন তখন কি একটু বুঝে শুনে নিবেন। পারলে আমি তো সময় নেই। যদি সময় নিয়ে বসতাম আমরা ডোমেইন হোস্টিং এর উপর যদি ৩-৪ টা ক্লাস পাওয়া যেত তাহলে আমরা হয়তোবা একবারে ভেঙে বিষয়গুলো ডিসকভার করতে পারতাম। যেহেতু ডোমেইন হোস্টিং এর এতগুলা ক্লাস আমরা পাইও না। একটা ক্লাসের মধ্যে অল ইন ওয়ান করা সেজন্য আমরা এতগুলা ডিসক্রাইব করতে পারছি না। তবে আপনারা YouTube এ গিয়ে আপনারা কিন্তু কি আ মানে হোস্টিং ঠিক আছে? আমরা রিভিউ দেখি না? আপনি একটা প্রোডাক্ট কিনবেন, আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইলের রিভিউ দেখেন কিনা? তাহলে এরকম করে আপনি রিভিউ দেখবেন। হোস্টিং কি? লার্ন বিফোর পারচেসিং হোস্টিং। যে হোস্টিং কেনার আগে আমার কি জিনিস জানা উচিত? এই যে হাউ টু সিলেক্ট বেস্ট হোস্টিং। এই যে এক্সপ্লেনিং ডোমেইন হোস্টিং ব্যান্ডউইথ cPanel। এরপরে এখানে অনেকগুলো কিওয়ার্ড পাবেন। cPanel কাকে বলে? ব্যান্ডউইথ কাকে বলে? এই যে এই জিনিসগুলো পাবেন। দেন আপনারা আস্তে রিসার্চ করেন, হ্যাঁ? এই জিনিসগুলা আমার মনে হয় আস্তে আপনারা রিসার্চ করতে অনেক কিছু নলেজ পাবেন। সোহাগ 360 খারাপ না ভালোই দেখতে পারেন। বাংলা হিসাবে আপনারা এটাকে কি করতে পারেন? একটা আ দেখতে পারেন। ভালো। আমার কাছে ভাল লাগে। ঠিক আছে? তো এরকম করে আপনারা রিসার্চ করে বিষয়গুলোকে একটু ডেপথ লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। ওকে? আমরা এখানে তাহলে জানতে পারলাম যে একটা ওয়েবসাইটকে লাইভ করার জন্য এট লিস্ট ২ টো জিনিসের দরকার ডোমেইন, হোস্টিং। এখন এই ডোমেইন হোস্টিং তো আমরা জানলাম কোত্থেকে কিনতে হয়। শুধুমাত্র নেমচিপে আছে তা কিন্তু না। অনেক প্ল্যাটফর্ম আছে। ধরেন আমি এখন বললাম যে নেমচিপ থেকে কিনবেন। তাহলে আপনাকে গেট স্টার্ট মানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে এড টু কার্ট করবেন। এরপরে চেক আউটের সময় ডলারে টাকা কি করতে হবে? আপনাকে ডলারে টাকা সেন্ড করতে হবে। এখন ডলারে টাকা সেন্ড করা কি বাংলাদেশ থেকে এটা একটু টাফ টপিক। টাফ টপিক না, প্রসেসটা একটু টাফ। কারণটা হলো আপনার তখন একটা কি থাকা লাগবে? ডুয়াল কারেন্সি কার্ড থাকা লাগবে। আর যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হয়, তখন আপনাকে পাসপোর্ট থাকতে হবে। তার মানে মোটামুটি ধরেন না লেজ ধরলে অনেক লম্বা একটা রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে? এবার পাসপোর্টের জন্য এলিজিবল কিনা আপনি এটাও চেক করতে হবে। তো মোটামুটি একটা লম্বা একটা লিস্ট আছে। তো যদি আপনি এরকম করে করতে চান যে ভাই আমি নেমচিপ থেকেই নিতে হবে, ডলারে কিনতে হবে, তাহলে হয়তোবা আপনার কার্ড দিয়ে নিতে হবে। নতুবা আশেপাশে যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে, তাদের থেকে আপনি নিতে পারেন। বিনিময়ে তাদেরকে অবশ্যই কি দিতে হবে? চা নাস্তার একটা খরচ দিতেই হবে। তাই না? কেউ যদি আপনার কাজ করে দেয়, তাহলে কি আপনি তাকে চা নাস্তার খরচ দিবেন না? অবশ্যই দিবেন। তো এরকম চা নাস্তার খরচ দিতে হবে। এছাড়া আপনি যদি চান যে ভাই কোনোভাবে বাংলা টাকায় বিষয়গুলো কার্যক্রম করা যায় কিনা? তাহলে আপনাকে আমাদের দেশীয় কোনো কোম্পানিকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। এখন কথা হলো বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা বাংলাদেশ থেকে কোনো কিছু কিনতেও কি হয়? আমরা হয়তোবা একটু ভয় পাই এর যে আমাদের মধ্যে একটা ইয়া চলে আসছে যেহেতু আমরা অনেকবার ধোঁকা থেকে শুরু করে অনেক কিছু পেয়েছি এরকম প্ল্যাটফর্ম গুলো থেকে। তো সেক্ষেত্রে এখন কথা হলো এমন কয়টা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনারা বেস্ট সার্ভিস পেতে পারেন। অনেকগুলাই আছে। আপনি হয়তোবা আমি যদি বলি 60% মার্কেট প্লেসই ভালো। বাট বাকি 40% এর মধ্যে আপনি পড়বেন না এটার কোনো গ্যারান্টি তো কেউ নিতে পারবে না। সেজন্য আমি যেহেতু আমি বিগত প্রায় ৩ থেকে ৪ বছর আমি লম্বা সময়ে
বিগত ৩ বছর না ৩ বছর বেশি বলে ফেলছি। ২-২.৫ বছর যাবৎ আমি বাংলাদেশী সার্ভিসগুলো নিচ্ছি। কারণ হলো ডলারের দাম বেড়েছে মেবি কত সালে? আ ডলার দাম মেবি ২০২২ ২২ না ২১ এর মধ্যে মনে হয় ডলারের দাম বাড়তি। তাই না? তো যবে থেকে ডলার দাম বেড়ে গেছে, এরপর থেকে আমি আর ডলার দিয়ে প্রোডাক্ট কিনে ওটা পোষাতে পারি নাই। ইভেন আমার ক্লায়েন্ট যারা লোকাল ক্লায়েন্ট তারাও মানে ডলারের প্রায় ধরেন না একটা প্রোডাক্ট আমি ক্লায়েন্টকে কিনে দিয়েছি হলো ৳২,৫০০ য়। ডলার দাম রিজার্ভ দামের বাড়তির কারণে সেই ৳২,৫০০ টাকার প্রোডাক্টটা আমাকে প্রায় পরবর্তীতে রিনিউ বা এরকম টাইপের সার্ভিসে ৪, ৳৪,৫০০ নিতে হইছে। এখন কথা হলো এটা ক্লায়েন্টরা এমনিতেই অ্যালাউ করবে না। স্বাভাবিক। যে ভাই ৳২,৫০০ সার্ভিস দিয়েছিলেন, এখন আবার ৳৪,০০০ কেন? তো সেজন্য আমি বিগত ২ বছর যাবৎ বাংলাদেশী প্ল্যাটফর্ম গুলোতে চুজ চে মানে আমার আ ক্লায়েন্টদেরকে কনভার্ট করেছি। যেগুলো আমাদের দেশের ক্লায়েন্ট, হ্যাঁ? আবার সব ক্লায়েন্টকে আপনি বাংলাদেশে টানিয়েন না। কারণ অনেক ক্লায়েন্ট আছে বাহিরের কান্ট্রির। তো তারা আবার বাংলা টাকায় পে করতেও পারবে না। এটা আবার একটু জটিল প্রসেস। যেগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তাদেরকে ইন্টারন্যাশনালি রাখবেন। বাট যেগুলো বাংলাদেশী ক্লায়েন্ট তাদেরকে বাংলাদেশে হ্যান্ডেল করবেন। ঠিক আছে? আশা করি আমরা বুঝাতে পেরেছি। এবার আসেন, যদি বাংলাদেশী ওয়েবসাইট হয় তাহলে কাদেরকে বিশ্বাস করা যায়? তো আমি আমার এক্সপেরিয়েন্স এবং আমার আশেপাশে যারা ব্যাচমেট ছিল তারা অনেকেই অনেক জায়গা থেকে সার্ভিস নিয়েছে। তো তাদের এক্সপেরিয়েন্স থেকে আমি কয়েকটা নাম পেয়েছি যেগুলো আমি মেনশন করব। তো আমি ১ম এই বলে দেই আমার কারো সাথে কোনো অ্যাফিলিয়েশন নাই, কিছুই নাই। আমরা সার্ভিস পেয়ে এট লিস্ট আমি জাস্ট একটা ফিডব্যাক দিচ্ছি, হ্যাঁ? যে আমরা ভালো পেয়েছি বা খারাপ পেয়েছি। আপনারাও যদি কারো ব্যবহার করে ভালো খারাপ পান সেটা আপনারা মেনশন করবেন। যেমন রবি স্যার hostmate.com থেকে উনি ইউজ করেছেন। তো আমি আমার ক্লায়েন্টদের থেকে বর্তমানে যেই সার্ভিসটা দেই যে কোম্পানি থেকে সেটা হলো হোস্ট এভার। এইটা হলো একটা বাংলাদেশী হোস্টিং সার্ভিস। ঠিক আছে? হোস্ট এভার। তো এই বাংলাদেশী হোস্টিং সার্ভিসের মোটামুটি আমি সব দিক থেকেই এখনো পর্যন্ত এই যে আমি কত সাল আমি আচ্ছা আমি অ্যাকাউন্টে প্রোফাইলে ঢুকলেই দেখতে পাবো যে কবে থেকে শুরু হয়েছে। তো আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। ওদের সাথে। মোটামুটি তাদের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে এবং আমি কন্টিনিউ করতেছি। এবং আগামীতেও যদি সার্ভিস এরকম প্রোভাইড করে কন্টিনিউ করার ইচ্ছা আমার আছে। ঠিক আছে? এটা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন এবং বাংলাদেশীদের মধ্যে মানে লেজিট সবচাইতে কম টাকায় ডোমেইন আপনি এই কোম্পানি থেকেই পাবেন। এটার একটা গ্যারান্টি আমি নিতে পারবো। ঠিক আছে? কারণটা কি? ধরেন এই যে ওয়েব খালেক স্যারের নামটা কি দিয়েছিলেন আরকি? আমি একটু যদি দেখি। webkhalek.com না? ওকে। বাংলাদেশে আরো কিছু হোস্টিং এর নাম মেনশন করি যেগুলা পজিটিভ, নেগেটিভ কম্বাইন্ড। ঠিক আছে? যেমন ডায়ানা হোস্ট এইটা। পজিটিভ রিভিউ আছে, কি আছে? নেগেটিভ রিভিউ আছে। এখান থেকে যদি আপনি কি করেন? ডোমেইন নেম সার্চ করেন। ওকে। এরপরে আছে হলো আরো আছে আমি তো নাম ভুলে গেলাম। হুম, এই যে এক্সন হোস্ট, পরে হোস্টমাইট, ইবিএন হোস্ট, ডায়ানা হোস্ট, বিশ্বাস হোস্ট। ওকে মোটামুটি অনেকগুলাই আছে। এই যে পুতুল হোস্ট। ওকে। এখানে দেখি এই যে webkhalik.com আনএভেইলেবল স্যার এটা নাই। ঠিক আছে আব্দুল খালিক দেই তাহলে। হুম। এই যে ৳১৭৫০ আপনি কিনতে পারবেন। কিন্তু রিনিউ রেট কত? আপনারা সবসময় চেক করবেন যে রিনিউয়াল রেট কত, হ্যাঁ? .com এর রিনিউয়াল রেট এখান থেকে কত সেটা আপনি একটু দেখে নিবেন।
এই যে রিনিউ রেট কিন্তু ১৯৫০ টাকা। ঠিক আছে? তার মানে প্রায় ২,০০০ টাকা। ওকে? ঠিক তেমনিভাবে যদি আপনি এখন এই যে এক্সোন হোস্টে যান, ওকে? ঠিক এখানেও আপনি কি করেন এই যে ওয়েব খালেক .com এখানে ইনশিওর করে দিলে তাহলে আমার এখানে লাগানোর দরকার নেই। ওয়েব খালেক তো খালি নেই, আব্দুল খালেক। ওকে, এখানে ডলার কেন দেখাচ্ছে? বাংলা টাকা নাই? আচ্ছা, অ্যাভেলেবল $14। ঠিক আছে? তাহলে বাংলায় নাই। তো অন্যান্য কোম্পানিও চেক আউট করে আসবেন। দেখবেন যে মোটামুটি একটা কোম্পানি আছে যারা একটু কম টাকায় দেওয়ার চেষ্টা করে আরকি। আমি দেখতে পেয়েছি। দেখি তো এখন ওদের ডোমেইন প্রাইস কত? এই যে .com, আচ্ছা এটা ডলার রেট। আমরা এখান থেকে বাংলাদেশী রেট নিয়ে নিই, হ্যাঁ? এই যে .com ১৫০০ টাকায় তারা দিচ্ছে আরকি। রিনিউয়াল রেট। যদি এখন এখান থেকে আপনি ডোমেইন নেম সার্চ করেন আব্দুল খালেক .com, তাহলে ওই যে ১১৪৯ টাকা ১ম দিন, ১ম বছর, পরবর্তী বছর থেকে কি প্রায় ২৫০০ টাকায়, সরি ২৫০০ না ১৫০০ টাকায় আপনাকে এটা কি করতে হবে? রিনিউ করতে হবে। এটা হলো বিষয় আরকি। ওকে? তো এই হলো মোটামুটি বিষয়। তো আমরা এখন চলে আসি, আমি আমার ক্লায়েন্টের যেহেতু হোস্ট এবার ইউজ করতেছি। তো আপনারা চাইলে এই যে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখান থেকে আমি ইয়াও নিয়েছি, হোস্টিং নিয়েছি। এই যে ওয়েব হোস্টিং আমি আমার ক্লায়েন্টের জন্য এই যে ইউএসএ অ্যাডভান্স শেয়ার হোস্টিংটা নিয়েছিলাম। যার ফলে এই যে এখানে আমরা এই যে ৳২৮০০ এটা বাৎসরিক একটা চার্জ এখানে দেওয়া হচ্ছে আরকি। ঠিক আছে? তো এখানে দেখতে পাবেন যে ৳২৮০০ তারা কি দিচ্ছে? ২ জিবি দিচ্ছে। এখন ২ জিবি অনেকের কাছে এটা কম মনে হতে পারে। তবে যদি এখানে নিচে দেখেন অ্যাড অন ডোমেইন একটা পার্ট আছে আনলিমিটেড, ইমেইল অ্যাকাউন্ট আনলিমিটেড, আনলিমিটেড সাবডোমেইন, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো এখানে তারা আনলিমিটেড দিচ্ছে। অন্যান্য ওয়েবসাইট সেখানে লিমিটেড কিছু দিচ্ছে। তো এই জিনিসটা কি আমাদের এখানে এগুলো দেখাচ্ছে আরকি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সব ভিডিও রেকর্ড হচ্ছে। ওকে? এখন কথা হলো যদি আপনি ধরেন কিনতে পারেন, যদি আপনি কিনতে চান এই হোস্টেবর থেকে কিনে ফেলবেন। কিনলে ১ম ইয়াতে আপনি ইয়া পাবেন, এই যে ১ম বছর আপনি কি পাবেন? ডোমেইন ফ্রি পাবেন ১ম বছর। তার মানে ৳২৮০০ য় আপনি একটা নতুন ডোমেইন আরেকটা হোস্টিং কিনে নিতে পারবেন। পরবর্তী দিন থেকে এই যে আমি যদি পরবর্তী থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে আলাদা, আলাদা কিনতে হবে। ঠিক আছে? পরবর্তী বছর থেকে আপনাকে আলাদা, আলাদা করে কিনতে হবে। ওকে। আশা করি আমরা সবাই এই জিনিসগুলো ক্লিয়ার ভাবে করে বুঝতে পেরেছি যে কিভাবে আমরা আমাদের ডোমেইন হোস্টিং কিনতে পারি। আর এই টাকাটা পেমেন্ট করতে পারবেন আপনি বিকাশ থেকেই। বাংলাদেশে বিকাশ, নগদ এরকম কনটেন্ট জায়গা থেকেও আপনি টাকা পে করতে পারবেন। এখন কথা হলো এখানে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন প্রায় ১ম বছর মিনিমাম ৳২৫০০ র মতো খরচ পড়বে। তাই না? একটা ডোমেইন আর একটা হোস্টিং। পরের বছর থেকে ২৫০০ প্লাস ১৫০০ ৳৪,০০০ খরচ পড়বে। তার মানে প্রতি বছর আপনাকে প্রায় ৳৪,০০০ র মতো একটা ইনভেস্টমেন্ট এটার মধ্যে রাখতে হবে। যদি এখন বলেন যে ভাইয়া এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট, একটু বাজেট ফ্রেন্ডলি রাখেন। তাহলে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা আছে হোস্টিং বাংলাদেশ। ঠিক আছে? খুবই মানে ওই বাজেট যেমন কেউ মনে করেন যে আমাদের ক্যাপাবিলিটি লিমিটেশন ও কিন্তু ঐরকম। ঠিক আছে? ধরেন যদি আপনি বাজেট ফ্রেন্ডলি চান তাহলে আপনি কি করবেন? এই যে এখান থেকে ওকে। এই যে এখান থেকে আপনারা এই যে ৳৯৫০ র যে ইয়াটা আছে ওটা তো ৳২,৫০০ ছিল। এটা কত? ৳৯৫০। ৳৯৫০ আর ১৫৫০। টোটাল কত? ৳২৫০০-২৬০০ দিয়েই আপনি কি করতে পারবেন? আপনি বাৎসরিক একটা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু এখানে প্রচুর লিমিটেশন। ঠিক আছে? লিমিটেশন বলতে গেলে মানে মনে করেন যে আপনি হয়তোবা সাবডোমেইন বেশি বানাইতে পারবেন না। আ পরে একটা মানে ওয়েবসাইট ১ টার বেশি বা ৫ টার বেশি এড করতে পারবেন না। এরকম লিমিটেশন। ঠিক আছে? আপনি এখান থেকে প্ল্যানটা দেখে আপনি রিসার্চ করে দেখতে পারেন। ঠিক আছে? বা যদি আপনি এই যে আরেকটু বাড়তি চান এই যে ৳১১০০ র আছে। তো এই হলো কি আপনাদের যদি হোস্টিং একটু বাজেট ফ্রেন্ডলি লাগবে, আপনারা এখান থেকেও নিতে পারবেন। ওকে? তো আমি আমার ক্লায়েন্টেরটা আমি এখান থেকে নিয়েছি। যার ফলে আমি এখন কি করব? আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টটা লগইন আমি এখান থেকে করব।
তো অ্যাকাউন্টের ক্লায়েন্টের লগ ইন করতে গেলে এখানে আমি ক্লায়েন্টের এতে ক্লিক করলাম। এখন ক্লায়েন্টের ইমেল পাসওয়ার্ড আমার মনে নাই, আমার একটু দেখতে হবে, ঠিক আছে? তো আমি একটু স্ক্রিনটা অফ করি, আমি আপনাদেরকে দিয়া করছি। তাই না? আচ্ছা, জি স্যার। এই যে হোস্ট এবারে আমি লগ ইন করেছি, হ্যাঁ? এটা হলো আমার ক্লায়েন্ট। এই যে এটা হলো বাংলাদেশ, আমি এই ক্লায়েন্টের কাজ করেছিলাম, এখনো পর্যন্ত রাইট নাও করছি। তো এই ক্লায়েন্টের এই যে দেখেন, আমি এই ক্লায়েন্টের জন্য আমি এই যে একটা সার্ভিস নিয়েছি, সেই সার্ভিসটা কি? সেই সার্ভিসটাই হলো আমাদের এই যে আমাদের অ্যাডভান্স হোস্টিং সার্ভিসেস, ঠিক আছে? তো যেটা 2023 সরি 17 জানুয়ারি 2022 তারিখে নিয়েছিলাম। 23-24 এই 2 বছর রিনিউ করা হয়েছে, ঠিক আছে? তার মানে 2022 থেকে আমি এই হোস্টেলের সাথে কানেক্টেড। তো ধরেন যখন আপনি একটা ডোমেইন কিনবেন বা হোস্টিং কিনবেন, তখন আপনাকে তারা এই যে এরকম একটা ক্লায়েন্ট এরিয়া অ্যাক্সেস দিবে। আমি হোস্ট অ্যাপটা দেখাচ্ছি, অন্যগুলো অন্যরকম লাগতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, বিষয়গুলো সম্পূর্ণরূপে সেম। এখন আমি যেখান থেকে সার্ভিসটা ওপেন করলাম, ওপেন করার পর আমি যদি এখানে দেখতে পারি এই যে অ্যাডভান্স লিনাক্স ইউএ হোস্টিং ক্লিক করলাম, সে আমাকে কি করবে, ওই যে আমার হোস্টিং এর অ্যাক্সেস সি প্যানেল অ্যাক্সেস দিয়ে দিবে। এবার আসেন আরেকটু ব্রিফ করি। আমরা যেদিন আমরা কি করেছিলাম, আম, আচ্ছা নিউ টেক্সট ডকুমেন্ট, যেদিন আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিং বা ওয়ার্ডপ্রেস নিয়ে প্রথম ক্লাস করেছিলাম, সেদিন আমরা বলেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কটা জিনিস দরকার, 4টা জিনিস দরকার। আমি এখন নিয়ে আসি, ঠিক আছে? হুম, এই যে নাম্বার 1 বলেছিলাম সি প্যানেল দরকার, তাই না? অ্যাক্সেস করতে হবে। এরপরে ডোমেইন দরকার, এরপরে ডেটাবেস দরকার, এরপরে স্টোরেজ দরকার। এগুলোর কি দরকার ছিল কিনা? আমাদের দরকার কিন্তু ছিল। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এই জিনিসগুলো কানেক্ট করতে হবে। তো সর্বপ্রথম এই যে দেখেন, যখন আমি হোস্টিং পেয়ে যাই, তখন সে আমাকে কিন্তু একটা সি প্যানেল অ্যাক্সেস দেয়। এই যে সি প্যানেল অ্যাক্সেস আমি এখান থেকে পেতে পারি। আর ভয় পাওয়ার কিছু নাই। যদি সিমিলার নাও পান, সে কিন্তু আপনাকে এই যে আপনি যে প্রোডাক্ট কিনেছেন, এই প্রোডাক্টের উপর তারা আপনাকে একটা অ্যাক্সেস ফাইল দিবে। সেখান থেকে আপনি কিন্তু কি করতে পারেন? আপনি সি প্যানেলের সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর যদি খুবই সাফার হন, কোনো একটা কোম্পানি থেকে নিয়েছেন, এখন কিছুই বুঝতেছেন না আগামাথা, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? জাস্ট হয়তোবা মেন্টরকে একটু স্মরণ করলেই হয়ে যাবে। ওকে। তো এখন আসেন, আমরা এখন এই জায়গাটায় আমি ডিরেক্টলি সি প্যানেলে চলে যাচ্ছি। কারণ আমার হোস্ট ট্যাবের কোনো কাজ নেই। আমার সি প্যানেলেই কাজ। তো সি প্যানেলে গিয়ে আমি এখন যেটা করব, সেটা হলো যে এই যে সি প্যানেল থেকে আমি এখন এই জায়গাটায় আমার কি লাগবে? এই যে সি প্যানেল অ্যাক্সেস পেয়ে গেলাম কিন্তু। আমার ১ম কাজ কিন্তু ডান। আমি আমার সি প্যানেল অ্যাক্সেস পেয়ে গেলাম। এখন আমার ডোমেইন অ্যাক্সেস পাইতে হবে। তো ডোমেইন অ্যাক্সেস পাবো কি করে? অলরেডি ডোমেইন কিন্তু এখানে এই যে এডুলেব বাংলাদেশ নামে একটা ডোমেইন কিন্তু অলরেডি কাজ করতেছে। এখন যদি আমি এই ডোমেইনটাতে কাজ করি, তাহলে কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট পুরো কোথায় চলে যাবে? মনে করেন যে আসমানে, চাঁদের দেশে চলে যাবে। তো সেজন্য আমি আমার ক্লায়েন্টের কাজ ধরতে পারবো না। আমার ক্লায়েন্টের ডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন কিন্তু আমি চাইলে এড করতে পারি। এখন আমি ডোমেইন নিয়ে কাজ করব। সেজন্য আমাকে এই যে এই সার্চ বারে গিয়ে লিখতে হবে ডোমেইন। এই যে ডোমেইন। ওকে, ডোমেইনে গেলাম। এখন আমি এটা থেকে বললাম যে, ভাই আমার একটা সাবডোমেইন লাগবে। কি লাগবে? সাবডোমেইন। এই যে ক্রিয়েট এ নিউ ডোমেইন। এখন ডোমেইনের মধ্যে আপনি আপনার সাবডোমেইন নাম দেন। যেমন আমি বললাম যে 2401 ডট edulabbangladesh.com, এই যে এটা হলো আমার ক্লায়েন্টের ডোমেন আর কি, বাংলাদেশ ডট, এই যে সে আমাকে আলাদা ডকুমেন্ট রুট দিচ্ছে, আর কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আমি এখানে সাবমিট করে দিলাম। তার মানে আমি আমার ক্লায়েন্ট আমার জন্য কি করেছি, একটা ডোমেইন নেম তৈরি করেছি, এইটা হলো আমার ডোমেইন। এখন থেকে এই ডোমেইনই সব তথ্য পাবো আমরা, ঠিক আছে? ডোমেইন পেয়ে গেলাম। এখন আসেন, ডোমেইন তো পেলাম, এখন ডোমেইনের পরে আমাকে কি করতে হবে? যেহেতু ডোমেইন আমি এখন পেয়ে গেছি, আমি এখন এই ডোমেইন আমাকে কয়েকটা তথ্য সহজ করে দিবে। যেমন সে আমাকে একটা স্টোরেজ ফোল্ডার তৈরি করে দিবে। এই স্টোরেজ ফোল্ডার অ্যাক্সেস আমি কোত্থেকে নেব? আমি cPanel এর হোম পেজ থেকে এই যে দেখেন টুলস ফোল্ডারের অনেকগুলো পার্ট আছে। আমি এখান থেকে ফাইল ম্যানেজার পার্টে চলে গেলাম। এইখানে গিয়ে আমি এখন কি করলাম? এই যে
ফোল্ডারের নাম কি ছিল, ডোমেইনের নাম, সেই নাম অনুসারে আমার এখানে কিন্তু একটা নাম আসছে 2401। পেয়েছেন কিনা? এই ফোল্ডারের ভিতরেই আমরা ওয়ার্ডপ্রেসটাকে রাখবো। মনে আছে? যদি মেইন ডোমেইন হইতো তাহলে কিন্তু আমরা কি করতাম? মেইন ডোমেইন হইলে আমরা এই যে এখানে রাখতাম। এই যে আমাদের পাবলিক HTML এই জায়গাটা রাখতাম। কিন্তু যেহেতু এটা আমাদের মেইন ডোমেইন না, তাহলে আমাদের এখন কি করতে হবে? এই যে সাবডোমেইন যেহেতু এখানে এই যে দেখেন 2401.bangladesh.com ডাবল ক্লিক করলাম। এই যে এটা হলো আমার ওয়ার্ডপ্রেস রাখার এরিয়া। আমি এখন এগুলোকে সিলেক্ট করে যেগুলো আছে ডিলিট করে দিলাম। কারণ এগুলো আমার দরকার নেই। তার মানে আমরা এই যে আমাদের স্টোরেজটাও পেয়ে গেলাম। ঠিক আছে? এবার আসেন ওয়ার্ডপ্রেস লাগবে তো। তো ওয়ার্ডপ্রেস কোত্থেকে পাবো? আমি এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। wordpress.org। আর wordpress.org ওয়েবসাইটের এই অবস্থা কেন? সেগুলো দরকার নাই। এগুলা যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিই। এই যে আসছে ডাউনলোড। বাবা নেট তো অনেক স্লো হয়ে গেছে আমার। আচ্ছা ডাউনলোড হোক। হুম, নেটওয়ার্ক স্লো। আচ্ছা ডাউনলোড হোক, আমি একটু আসি, হ্যাঁ। ওকে, এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এই ডাউনলোড ফোল্ডারে জাস্ট আমি কোথায় আমার এইখানে ওপেন করে আপলোড করে দেব। জিপ ফাইলই দিব, হ্যাঁ, এটাকে আনজিপ করা যাবে না। আমাকে সবাই শুনতে পাচ্ছেন স্যাররা? হ্যালো 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 হ্যালো। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা স্যার ধন্যবাদ। হ্যাঁ শামসুল আলম স্যার, ওকে ওকে ধন্যবাদ। হাউ ক্যান আই ক্রিয়েট মাই সাবডোমেইন ইন মাই কন্ট্রোল প্যানেল? আপনি কোন কোম্পানি থেকে নিয়েছেন ওটার উপর ডিপেন্ড করে, ওরা কিভাবে ফিচারগুলো করছে দিচ্ছে সেগুলোর উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। না হলে যদি আপনার সাবডোমেইন কেনা, ডোমেইন হোস্টিং কেনা থাকে, তাহলে আপনি একটু আমাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দেখেন, আমি বলে দেবো যে কিভাবে করতে হয়। ওকে, তো আমি এখানে এখন আপলোড করব। আপলোডে ক্লিক করলাম। এই যে সে বলতেছে যে ভাই আমি কিন্তু আপলোড করতে পারবো। আপলোডের ফাইল সাইজ কত দিয়েছে? 3.8। তো আমার অলরেডি 3.8 জিবি খালি আছে। তো আমি এখান থেকে সিলেক্ট ফাইল করলাম, ডাউনলোডে গেলাম, এই যে ওয়ার্ডপ্রেস 6.4.3টাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো এটা আপলোড হবে, আপলোড হলে দেন গিয়ে আমরা কি করতে পারবো? আমরা এটা অ্যাক্সেস পাবো। আচ্ছা এটা 100% হয়ে গেছে, তার মানে না যে 100% হয়েছে, এটা গ্রিন সিগন্যাল দিবে, হ্যাঁ। আগে গ্রিন সিগন্যাল আর অ্যাক্টিভ হইতে হবে। যতক্ষণ না গ্রিন সিগন্যাল হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, কাজ কমপ্লিট হবে না। এই যে গ্রিন সিগন্যাল দিয়েছে, তার মানে এখন কি আমাদের কাজটা এখন কমপ্লিট হয়েছে। এখন জাস্ট খালি আমরা এই যে গো ব্যাকে গেলেই সে আমাকে এখন গো ব্যাকে নিয়ে যাচ্ছে এবং সে বলতেছে যে ভাই একটা জিপ ফাইল অ্যাক্টিভ করেছে। এখন জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট। ঠিক আছে, এখান থেকে আমি এক্সট্রাক্ট ফাইল, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। এখন এই যে এক্সট্রাক্ট ফাইলটা যে আছে, এই এক্সট্রা ফাইলটাকে সিলেক্ট করে আমি এখন কি করব? এক্সট্রা ফাইলটাকে সিলেক্ট যে করেছি, সিলেক্ট করে আমাকে এখন এটাকে ডিলিট করে দিতে হবে, কারণ অপ্রয়োজনীয় কোনো ফাইল রাখার দরকার নাই। যেহেতু আপনারা এখানে দেখেছেন প্রায় মাত্র 2 জিবি দেয়। তো যেহেতু 2 জিবি, এটা অ্যাকচুয়ালি কি খুবই কম। তো সেই ক্ষেত্রে অপ্রয়োজনীয় কোনো ফাইলই রাখা যাবে। এই যে মাউসের রাইট বাটন সিলেক্ট করে ডিলিট করতে পারেন, অথবা এই যে এখানেও বাটন আছে ডিলিট করার।
ঠিক আছে? সি প্যানেলের ফিচার সব সেম। বেশিরভাগ জায়গাতেই সি প্যানেল কি প্রায় সেম, ওটাতে তেমন একটা মডিফিকেশন করার প্রয়োজন নাই। ওকে, এখন আমি ওয়ার্ডপ্রেসের এটাকে সিলেক্ট করে আমি একটু ভিতরে গেলেই আমি এখন এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে সব দেখতে পাচ্ছি। তো আমি এটাকে মুভ করে আনতে হবে, কারণ আমাকে ওপেন জোনে আনতে হবে, কোনো ফোল্ডারের ভিতর রাখা যাবে হুম, আমি এখানে গেলাম, ভিতরে গেলাম, এই যে সিলেক্ট অল করলাম, এরপরে এই যে এখান থেকে মুভ অপশন আছে, এই যে মুভ, এই যে ওয়ার্ডপ্রেসটার নামটা এখান থেকে কেটে দিয়ে জাস্ট খালি মুভ ফাইল করে দিলাম। তাহলে সে কি করবে, ওয়ার্ডপ্রেসের বাইরে সব নিয়ে আসবে। এখন আমি জাস্ট খালি এটাকে সিলেক্ট করে এটাকেও ডিলিট, পার্মানেন্ট ডিলিট। ওকে, তো ওয়ার্ডপ্রেস কি আমার এই যে হোস্টিং স্টোরেজের মধ্যে রাখা ডান, ডেটাবেসটা বাকি রয়ে গেছে, ডেটাবেসে আসতেছি। হ্যাঁ, এবার আসেন আমরা আমাদের ডোমেইনটাকে লিখে সার্চ করব। এই যে 2401.edulibangladesh.com, যখন আমি এই ডোমেইনটা লিখে সার্চ করব, ইন্টার প্রেস করলাম, এই যে এখন তো পরিচিত লাগতেছে তাই না? এখন কি ডিফারেন্ট লাগতেছে? না। এখন আমি এখান থেকে কন্টিনিউ, এই যে এখন ডেটাবেস তথ্য চাচ্ছে, এখন আমি ডেটাবেস তথ্য কই পাবো? লেটস গো তে ক্লিক করে আগে এর আসি। এখন ডেটাবেস বানাইতে হলে আবার সি প্যানেলে যেতে হবে। ঠিক আছে, এখন এই ফোল্ডারে আর কোনো দরকার নেই। এখন আসেন এই যে এখন বলতে হবে যে ভাই ডেটাবেস নিয়ে কাজ করব। ডেটাবেসে যদি এখানে সার্চ করতে পারেন, অথবা এই যে ফাইল ম্যানেজারের নিচেই ডেটাবেস আছে, এই যে এখানে ডেটাবেসের ভিতরে এই যে এখানে যতটুকু আছে, এখানে এই যে মাই এসকিউএল ডেটাবেস উইজার্ড, এই বাটনে ক্লিক করে আমাকে কি করতে হবে, ডেটাবেস বানাইতে হবে। তো চলেন আমি এখানে মাই এসকিউএল ডেটাবেস উইজার্ডে ক্লিক করলাম, এই যে সে আমাকে বলতেছে ভাই ডেটাবেস নাম দেন। তো এই জিনিসগুলো আমাকে নামটাও দিতে হবে, বাট আমাকে এগুলোকে কালেকশনও করে রাখতে হবে। আমি এখানে 2401 দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট স্টেপ দিলাম, এই যে সে আমার জন্য একটা ডেটাবেস নেম বানাইছে। তো এগুলো আমি সব তথ্যগুলো কি করলাম আমার জন্য আমি নোট করে রাখি। এই যে ডেটাবেস ডিবি নেম, এই যে দিয়ে দিলাম। এরপরে লাগবে হলো ডিবি ইউজার লাগবে একজন। আগের বার কিন্তু আমরা ইউজার পাসওয়ার্ড ওই অ্যাডমি রুট দিয়েছিলাম, রাইট? বাট এটা লাইভ সার্ভার, এখানে রুট দিলে কাজ করবে না। এখানে আমাকে অথেন্টিক একটা ডেটাবেস তথ্য দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ডেটাবেস ইউজার নেম এটাই দিচ্ছি, এই যে 22401। ঠিক আছে, পাসওয়ার্ডটা এখানে একটু জটিল করে দিচ্ছি, পাসওয়ার্ড জেনারেটর এখান থেকে একটা খুবই মনে করেন যে একটা হার্ড পাসওয়ার্ড নিলাম, এই যেটা কপি করলাম, কপি করে ইউজ পাসওয়ার্ড ইউজ করলাম। এই যে এখন ডিবি ইউজার সেম টু সেমই আছে, দেখেন মিলিয়ে দেখেন, এডুলেব বা 2401। ঠিক আছে, তো এখন আমি এখানে কি করলাম, এই যে ডিবি পাস ইজ ইকুয়াল টু, আমি এই পাসওয়ার্ডটাও রেখে দিলাম নিজের কাছে। এখন ক্রিয়েট ইউজার করলাম। ক্রিয়েট ইউজার করলে যে ক্রিয়েট ইউজার হবে তা কিন্তু না, সে এখন আবার বলতেছে যে ভাই আপনি এখানে কিন্তু প্রিভিলেজেস দেন নাই। প্রিভিলেজেস মানে কি, একটা ডেটাবেসের মধ্যে কতটুকু অ্যাক্সেস আমার এই ইউজার পাবে সেটাকেই প্রিভিলেজেস বলা হয়। আমি বললাম যে ভাই সব ধরনের অ্যাক্সেস সে পাবে, অল প্রিভিলেজেস। সিলেক্ট করে জাস্ট খালি এই যে এখন কি করে দিলাম, এই যে নেক্সট সেটআপ করে দিলাম, শেষ। সবকিছু কি হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এই যে যা যা জিনিস তৈরি করেছেন এখন আপনাকে জাস্ট খালি আপনার এই যে এখানে গিয়ে বলে দিয়ে আসতে হবে। দেখেন আমরা আমাদের পাসওয়ার্ড দিয়েছি, এটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমাদের এই যে এই ইউজার নেম এটাকে কপি করে কপি, এই যে এখানে দিয়ে দিলাম। ডেটাবেস হোস্ট আমরা বলেছিলাম লোকাল হোস্টে থাকবে, চেঞ্জ হবে না। টেবিল প্রিফিক্সে এসে এবার একটু মডিফাই করব। টেবিল প্রিফিক্সটা কি, আমরা আমাদের যখন ডেটাবেস বানাই এই ডেটাবেসের ভিতরে অনেক ধরনের তথ্য আসতে পারে, অনেক আনইমেজিনেবল তথ্য কিন্তু আপনি এখানে পেতে পারেন। এখন কথা হলো এই তথ্যগুলো যে গুছিয়ে রাখার জন্য আমাদের ডেটাবেসের পক্ষ থেকে টেবিল প্রোভাইড করা হয়। ধরেন আপনাকে একটা কি দেওয়া হলো, আলমারি দেওয়া হলো, আপনি আলমারিটাকে কি করবেন, প্রতিটাকে তাক তাক করা আছে, আপনার যে তাকে যেটা রাখতে হয় সেটা আপনি রাখবেন। যেমন আমরা যেন চোখের সামনে থাকে এরকম তাকগুলোতে আমরা প্রয়োজনীয় জিনিস রাখি, যেগুলো খুব কম প্রয়োজন সেগুলো হয়তো বা একেবারে উপরের তাকে অথবা অনেকটা নিচের তাকে রাখি, যেন আমাদের হাতাইতে বা একটু নিচে গিয়ে গুজো হতে কষ্ট না হয়, তাই না, সময় দেওয়া না লাগে। তো এরকম কি আমরা অনেক সময় প্যাটার্ন ফলো করি, টেবিলের ডেটার ক্ষেত্রেও এরকম প্যাটার্ন ফলো করে। তো আমাদেরকে কি করতে হবে, টেবিল এইগুলোকেও কাজ করতে হয়।
তো যেহেতু ওয়ার্ডপ্রেস আমাদেরকে এই টেবিল মেইনটেনেন্স করার কি দেয় না, প্রেসার দেয় না যে ভাই কোনো দরকার নাই, টেবিল মেইনটেইন করা লাগবে না। তার পরিবর্তে সে বলে যে আপনি এক কাজ করেন, জাস্ট টেবিলের নামের শুরুটা কিভাবে করব আমাকে জাস্ট এটা বলে দেন। তা বলে যে টেবিলের নামের শুরুটা তুমি WD_2401 করিও, তাতেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। এরপর আন্ডারস্কোর দেওয়া, এরপর তুমি তোমার নাম যা ভাল লাগে তাই দিও। এই যে এটা যে করলাম এটাকে বলা হয় টেবিল প্রিফিক্স। ঠিক আছে? এখন কথা হলো টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করা ইম্পর্টেন্ট কিনা? আগেরবার কিন্তু আমরা চেঞ্জ করি নাই। এখন এটা চেঞ্জ করাটা একটা ইম্পর্টেন্ট পড়ে, কারণটা হলো ওয়ার্ডপ্রেস সিকিউরিটির একটা ভ্যারিয়াস রিজন আছে। ওয়ার্ডপ্রেস এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস এটার একটা অবশ্যই লিমিটেশন আছে, বাট তার মধ্যে আরেকটা কয়েকটা বিষয় আছে যেটা হলো যে সিকিউরিটি, এরকম কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে কি করতে হয়, একটু খুবই স্ট্রিক্টেড থাকতে হয়। তার মধ্যে সিকিউরিটিটা খুবই কনসার্নিং একটা বিষয়। ওয়ার্ডপ্রেস যেহেতু এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যেহেতু তারা ওয়ার্ডপ্রেস ফাইলটা আপনাকে দিয়েই দিচ্ছে, তার মানে বিহাইন্ড দ্য সিন ওয়ার্ডপ্রেস কিভাবে ফাংশন করে, কি কি লজিক দ্বারা বিল্ড আপ করা, এটা কিন্তু হ্যাকাররা বা যারা আপনার ক্ষতি করতে চায় তারা কিন্তু সবাই জানে। তো সেক্ষেত্রে যদি আপনি যেগুলো কমন ওয়ার্ডপ্রেসের যেসব ইনফরমেশন আপনাকে দিতে বলে সেগুলো যদি আপনি যা আছে তাই দেন, তখন কিন্তু ওই হ্যাকারের জন্য এইসব ফাংশনগুলো হ্যাক করা সহজ। সেজন্য এগুলাকে আমরা মডিফাই করে দিব, কিন্তু হোস্ট লোকাল হোস্টই থাকবে, হোটের ক্ষেত্রে কোনো নড়াচড়া হবে না। এখন আমি সাবমিট করে দিব, শেষ। কংগ্রাচুলেশন, এখন রান দ্য ইনস্টলেশন। এখন তো বাকি সব তো আপনাদের জন্য কাছাকাছি, তাই না? যদি আমি নিউজ পোর্টালে যাই, এই যে এখানে আমি নিউজ পোর্টালে গেলাম, সিলেক্ট করলাম, ইউজার নেমে গিয়ে আমি ওই যে এটাই ইউজ করলাম 2401। পাসওয়ার্ডের বেলায় আমি এখন এই যে এটাকে চুজ করলাম, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, এখন কি এটা কি আপনার ইম্পর্টেন্ট কিনা? যদি বলেন যে ভাই এটা আমার ইম্পর্টেন্স, তাহলে ইম্পর্টেন্ট, না হলে ওই যে আপনার জারক্সিয়া, ঠিক আছে? আপনি এখানে হজবরল দিয়ে দেন, হজবরল@হজবরল.com। এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিঅ্যাক্টিভেট করে ইনস্টল। এখন সবকিছু সেম। এই যে দেখেন, আজকে আমি যদি এই ওয়েবসাইটটা একটু ওপেন করি, আমি এটাকে একটু রান করাই। হুম, দেখেন এই যে এই ওয়েবসাইটটা লাইভ। আর আজকে যদি আপনাদেরকে আমি কি করি, এই যে এই লিঙ্কটা প্রোভাইড করি, আপনারা সবাই আজকের এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। সবাই একটু এই ওয়েবসাইটে ভিজিট করে আসেন তো, দেখেন তো আপনি ওয়েবসাইটটাকে ভিউ করতে পারেন কিনা। এতদিন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট কেউ একে অপরজনে ভিউ করতে পারতাম না। আজকে আমরা কিন্তু সেটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। কারণটা কি? কারণ আমরা এখন একটা ইন্টারন্যাশনাল ডোমেন হোস্টিং ব্যবহার করছি তাই। ইন্টারন্যাশনাল না মানে একটা কি আহ যা বলা যায় যে ইন্টারনেট ভিত্তিক ডোমেন হোস্টিং ব্যবহার করে কাজ করতেছি তাই। এটাই হলো কি আমাদের লাইভ সার্ভারে কিভাবে কি করতে হয়, হোস্ট করতে হয় সেটা। ওকে, তো মোটামুটি আমরা লাইভ হোস্ট মোটামুটি ক্লিয়ার। এখন কথা হলো আপনাদের, যদি এই কোয়েশ্চেন আনসারটা করি, আপনাদের মধ্যে প্রায় 98% মানুষেরই কি নাই, ডোমেন হোস্টিং নাই। তারপরও তাহলে কেন দেখাইলাম? বিষয়টা হলো আজকে নাই, কালকে তো হতে পারে। তো সেজন্য দেখিয়ে দিলাম। এটা হলো একটা। দ্বিতীয় বিষয়টা হলো, এখন যেহেতু 98% ব্যক্তিদেরই ওয়েব হোস্টিং নাই, তখন আপনারা একটু মনটা খারাপ করতে পারে যে ভাইয়া এটা কোনো কথা হইলো, আজকে টাকা নাই দেখে আমরা কিনতে পারলাম না, তাই বলে এভাবে ছোট করতে পারলেন না। এখানে কোনো ছোট মতো কিছু নেই। তবে আপনাদের জন্য লাইভ কি ডোমেইন লাইভ করার মাধ্যম আছে। আপনারা চাইলে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে খুব সহজে লাইভ করতে পারবেন। দেখায় দিব? দেখায় দিই না? ওকে। জি, দেখায় দেন। হুম। ধরেন আপনাদের এখন ডোমেন হোস্টিং নাই, কারণ দেখতেই পাইছেন ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতে হলে আপনাকে প্রায় কি টাকা খরচ করতে হবে। টাকা নাই বলে গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, আহ, এখন কত হলো, একটা লম্বা একটা টাকা খরচ করতে হবে, প্রায় মিনিমাম কমপক্ষে 2500 টাকার মতো একটা খরচ কিন্তু আপনাকে করতে হচ্ছে, রাইট? এখন যেহেতু আপনি টাকাটা খরচ আপাতত করতে পারছেন না, ভবিষ্যতে করেন সমস্যা নাই তো, বাট আপাতত যেহেতু টাকাটা নাই, এখন ঠেকার কাজ যদি আপনি চালাতে চান, তাহলে আপনি কিছু ফ্রি হোস্টিং সার্ভিস নিয়ে, ফ্রি হোস্টিং কোম্পানি থেকে সার্ভিস নিয়ে কাজগুলো আদায় করে নিতে পারেন। ঠিক আছে? তো সেগুলোর জন্য আপনাকে এখন কি করতে হবে? তো চলেন আমি সেটা দেখি। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন আমি আজকে কয়েকটা রিসার্চ করেছিলাম। ইনফিনিটি ফ্রি নামে একটা ওয়েবসাইট আছে,
আপনারা সেখান থেকে নিতে পারেন। এই যে। পরে হলো X10 হোস্টিং নামে একটা কোম্পানি আছে। সেখান থেকেও আপনি কি করতে পারেন? কাজ ফ্রিতে সার্ভিস নিতে পারেন। তবে এদের মানে সেটআপটা একটু জটিল বলবো না, একটু লেন্থলি। ঠিক আছে? কিন্তু আমি যদি চাই খুব সহজে করার জন্য তার জন্য একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হলো pantheon.io। আমি এই ওয়েবসাইটের লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। খুবই সহজ। কত সহজ দেখাচ্ছি। মনে করেন যে সহজের যদি আরো ২ টা ভাই থাকে, সহজে সহজ। এইটা হলো সেই সহজ। ঠিক আছে? আসেন আমি একটু দেখাই। এই যে pantheon.io তে গেলাম। সর্বপ্রথম কি কাজ জানেন? আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সর্বপ্রথম অ্যাকাউন্টটাই হলো এটা। কি করতে হবে? একটা অ্যাকাউন্ট করতে হবে। তো চলেন অ্যাকাউন্ট করে আসি না? অ্যাকাউন্ট করার জন্য ইমেইল অ্যাড্রেস লাগবে। তো আমি এখন চাচ্ছি না যে আমি এখন চাচ্ছি নতুন করে একটা অ্যাকাউন্ট করার জন্য। সেজন্য আমি একটা কি করি? টেম্প মেইল আছে। মানে হলো যে, যে টেম্পোরাল কিছু মেইল পাওয়া যায়। ওই মেইলগুলো ব্যবহার করতে চাই। ঠিক আছে? হুম, নতুন আরেকটা নেই। হুম, কপি করলাম, হ্যাঁ? আহ! এটা তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেজন্য। আমি এটা সাইন আউট করে দিই, হ্যাঁ? ওকে। তখন আমার কি করতে হবে? অ্যাকাউন্ট বানাইতে হবে, রাইট? এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। এই যে। এখন আপনাকে একটা ইয়া দিতে হবে। আমি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে? আমি এখানে একটা নাম, নিজের নাম দিবেন, অরিজিনাল নাম। যেমন বট এক্স এন্ড ও এক্স আমি দিলাম। নাম দিলাম। পাসওয়ার্ড দিলাম। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওরা যেটা সাজেস্ট করলো, হ্যাঁ? যেহেতু এটা আমার একটা ডামি অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আমি এটাকে নরমালি কাজ করতেছি। বাট আপনি কি করবেন? যেহেতু আপনি এটা একটা রিয়েল টাইমের জন্য কাজ করবেন, আপনি আপনার অরিজিনাল যা আছে সব অরিজিনাল দিবেন। কান্ট্রি আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আই এগ্রি। ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট। তো যখন আপনি এটা করলেন, তখন সেই ইমেইল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। এই যে, উই সেন্ড দ্য ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে? আমি এটাকে কি করে নিলাম? হ্যাঁ, পাসওয়ার্ড সেভ করে নিলাম। ওকে। এবার আসেন এই যে দেখেন, Pantheon সাপোর্ট থেকে সে আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে। আমি ভেরিফাই করলাম। এই যে। সে এখন আপনাকে কি করবে? ভেরিফিকেশন করার পর সে আপনাকে বলতেছে যে ভাই এখন লগইন করেন। আমি লগইন এ ক্লিক করে এই যে। তো এখন কথা হলো আমি আবার একটু ওই যে ডেমো পাসওয়ার্ড নেওয়াতে আরেকটা ঝামেলা হয়ে গেল। আমার ডেমো পাসওয়ার্ড তো আমার এখানে কাজ করবে না। আমার তো মনেই নেই। ডেমো পাসওয়ার্ড নিয়েছিলাম যে। আমি এক কাজ করি ডোন্ট ইউ রিমেম্বার। ইমেইল অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিলাম। আচ্ছা, ১ মিনিট। আচ্ছা এখানে পাসওয়ার্ড দেওয়া আছে তো অলরেডি। হুম, এখান থেকে আমি এই পাসওয়ার্ডটা কপি করে নিয়ে নিই। হুম, লগইন করলাম। এটা কিন্তু আমার ডামি অ্যাকাউন্ট। সেজন্য আমি ডেমো জিনিস ইউজ করতেছি। বাট আপনি আপনার অরিজিনাল জিনিস ইউজ করবেন, হ্যাঁ? এই যে। ঠিক আছে? তো এই হলো কি? আপনাদের ইন্টারফেস। তো ইন্টারফেস থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। জাস্ট আপনি একটা প্রজেক্ট স্টার্ট করবেন। ক্রিয়েট নিউ সাইট। ক্লিক করলাম। এই যে আপনি কি সাইট? ওয়ার্ডপ্রেস সাইট না? এই যে জাস্ট আপনি এই যে এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেখবেন যে আরো সহজ। আপনাকে ডেটাবেজের কোনো প্যারা নিতে হবে না। এই যে সাইট নেম চাইতেছে। বললাম যে ভাই আমার সাইট নেমটা হলো কি বলবো? বললাম যে নিউজ আ 24/7। ঠিক আছে? আমি এটা বানাতে নিউজ নাম্বার দিলাম। রিজন যেটা ভাল লাগে সেটাই দেন। কোনো ম্যাটার করে না। কন্টিনিউ। যদি এখন এই যে তাদের এই যে এই ডোমেইনটা খালি থাকে তাহলে বলব যে কন্টিনিউ, না হলে বলব যে ভাই খালি নেই। নতুন ডোমেইন দেন। বা এই যে দেখেন। বলতেছে ভাই এইটা খালি নেই। আমি এখানে বললাম যে 24/7 39 আরেকটু এড করলাম।
এই যে এখন যদি দেখি কন্টিনিউ, দেখেন এখন ডোমেনটা আশা করি খালি পাওয়া যাবে। এই যে একটা সাবডোমেন তৈরি হয়ে গেল। সে আপনার জন্য এখন ওয়ার্ডপ্রেসের এই যে ওয়ার্ডপ্রেস কি করতেছে, আপনার ওই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতেছে। ওয়েবসাইটে যদি ইমপ্লিমেন্ট করে দেয়, আপনার কিন্তু আর কোনো প্যারা নাই। আপনাকে এখন কি করতে হবে, জাস্ট খালি ইমপ্লিমেন্ট করে জাস্ট খালি আপনার নিউজ পোর্টালে কি কি ডেটা দিবেন, তথ্য দিবেন, অ্যাডমিন ড্যাশবোর্ডের নাম কি দিবেন, সেগুলো দিবেন জাস্ট। এই যে দেখবেন যে সব চলে আসে। এবং আমি যদ্দূর ইউজ করেছি, আমি কিন্তু খুবই ডেপথ লেভেলে যাইনি, কারণ আমার তো অলরেডি ইয়ে আছে। তো আমি যদ্দূর দেখেছি মোটামুটি কিন্তু অল কাইন্ড অফ ওয়ার্ক করা যায়। ঠিক আছে, চলেন আমরা ওই ডেমো নিউজ পোর্টাল বানাইতে পারি কিনা একটু চেক করবো না। ওই যে ডেমো নিউজ পোর্টালের কথা মনে আছে না, আমরা প্রিভিয়াস ক্লাসগুলো যেটার উপর ট্রায়াল দিচ্ছিলাম। স্যার, জি। আমাকে মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়েন একটু। কোনটা স্যার? যেটা মেসেঞ্জার গ্রুপ খোলা আছে যেটা। আচ্ছা, আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি দিয়ে দিব না। আচ্ছা স্যার। জলদি আয়, জলদি আয়। আর হচ্ছে স্যার, আমি শুক্রবারে তো ঢাকায় যাব রাত্রে, শনিবারে দেখা করবো ইনশাল্লাহ আপনার সাথে। শনিবার ইনশাল্লাহ যদি থাকি স্যার, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আপনার শনিবার সকালে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সময় নিচ্ছে। হুম, আচ্ছা, ততক্ষণে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। এটা হোক পিছনে। হ্যাঁ, টাটা ট্রান্সফার করা যাবে। যে ততক্ষণে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমরা দেখি। আচ্ছা, এই যে কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন দিচ্ছে। আমরা এখন ভিজিট করব। ঠিক আছে, এই যে। কারণ এখান থেকে দুটো, এখান থেকে আমাদের তেমন কোনো আহামরি কিছু এখান থেকে দেখতে দরকার নাই। আমাদের দুটো জিনিস খালি দেখবে, একটা হলো এই যে সাইট অ্যাডমিন, আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য অ্যাডমিন অ্যাক্সেস, আর আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট দেখতে কেমন হয়েছে সেটা। সাইট অ্যাডমিনে ক্লিক করলাম, সে এখন আমার ওই যে ইয়াটা এই যে এখান থেকে সেট আপ করবে। আমি ইংলিশ কন্টিনিউ করলাম। এই যে ডেটাবেজের তথ্য কিন্তু ইগনোর করছে, তার মানে ডেটাবেস সে তার মতো করে একটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার আর সেটা ফাইন্ড আউট করার দরকার না। আমি জাস্ট খালি এখানে আমার নিউজ পোর্টাল, আমি এখানে আমার অ্যাডমিন, আর এখানে আমি কি করলাম, আমি এখানে ধরে নেন স্ট্রং পাসওয়ার্ড দেব।
ধরেন স্ট্রং পাসওয়ার্ডই দিলাম। আর ইমেল অ্যাড্রেস যদি ভাল লাগে হজবরলে দিতে হজবরলে দিয়েন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি কি করিয়েন, ওই যে আপনার যেটা এইখানে যে ইয়াটা ডেমো ইমেলটা সেটা দিয়ে দেন, এই যে এটা। ঠিক আছে, যেটা ভাল লাগে আর কি। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, আর কিছুই না। ঠিক আছে, এই যে অ্যাডমিন, এই যে অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন, এই যে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। দেখতে কি সেম টু সেম না? কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখেন এগুলো ডিলিট করে দিলে সব চলে যাচ্ছে। চলেন আমি নিউজ পোর্টাল সাইট করেও ফেলি। আমি নিউজ পোর্টাল থেকে যে ভিজিট সাইটে ক্লিক করলাম, এই যে আমি এটা কিন্তু এখন আমার ওয়েবসাইট ভিজিট করতে পারতেছি। এটাও কিন্তু এখন আপডেট রানিং। এই যে এখন যদি আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিই, আপনারা এই লিঙ্কটাও ভিজিট করতে পারবেন। দেখেছেন কত সহজ? এখন আসেন আমি কি বলি, আমাদের ওই যে নিউজ পোর্টাল সাইটটা বানিয়ে ফেলি। এই যে অ্যাপেরিস থেকে থিমসে গেলাম, অ্যাড নিউ থিমে গিয়ে আমি এখানে কি করলাম, নিউজ পোর্টাল লিখে সার্চ করলাম। এই যে এই সেই নিউজ পোর্টাল না, ইনস্টল। আমরা তো ইনস্টল করতেই পারি, আমরা এখানে সময় দিচ্ছি না। হ্যাঁ, আমি হুটহাট করে ফেলি। এই যে গেট স্টার্ট উইথ নিউজ পোর্টাল, প্রসেসিং, ডান। এই যে ডেমো ইম্পোর্ট করে ফেললাম, কনফার্ম কনফার্ম। সে বলতেছে এই জিনিসগুলো লাগবে, জাস্ট ইনস্টল করে দিলাম। দেখেন কত ফাস্ট স্পিডে ইনস্টল হয়ে যাবে। দেখেছেন এখন কি জটিল মনে হচ্ছে? এটা কিন্তু আরো সহজ। এই যে ইম্পোর্ট ডেমো, এটা একটু সময় লাগতে পারে, যদি সময় লাগে তো কোনো সমস্যা নেই। এটা কিন্তু ফ্রি, এটাতে কোনো টাকা না দেওয়ার প্রয়োজন আছে না কিছু করার প্রয়োজন আছে। এই যে স্ট্যাটাস চেক করতে পারেন কি অবস্থা, সব এখান থেকে কন্ট্রোলেবল। হ্যালো স্যার, এই জি। এই ডেমোর এই সাইটটা আছে না, যেটা যে চারটে টিক চিহ্ন পড়ছে, হুম। আমার এই চারটে আসে না স্যার। আজকে ট্রাই করিন, এটা অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপডেট হয় না, ক্যান্সেল হয়ে যায়। আজকে এই যে ডেমো সাইট দিয়ে ট্রাই করিন, ইনশাল্লাহ দেখেন। ধরেন এই যে টাইম নিচ্ছে, আমি এটাকে কেটে দিই, আমি একটু আরেকবার এই যে ইম্পোর্ট করি। হ্যাঁ, ওকে। হুম, এই যে এখানে সবকিছু আগে থেকে ইনি কানেক্টেড, এখন ইম্পোর্ট ডেমো করলাম। একজনের স্যার নাম লিস্টে আসেনি স্যার, উনি তো গতদিন বলছিল, আজকেও রিকোয়েস্ট করছে স্যার। তাই না? আচ্ছা, ক্লাসটা শেষ হোক, আমাকে সময় দেন, তাহলে আমি এখনই আপডেট করে দেবো, রানিং আপডেট করে দেবো না। এই যে ইম্পোর্ট ডেমো হইলে কিন্তু আপনারা সবাই এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখনো পর্যন্ত হয় নাই, নিউজ পোর্টালের আগের সাইটটাই দেখাচ্ছে। এটা ইম্পোর্ট হয়ে গেলেই হবে। এই যে ইম্পোর্ট হয়ে গেছে, কংগ্রাচুলেশন দিচ্ছে। আমি ভিজিট সাইট করে আসি। এই যে দেখেন এখন কত সুন্দর আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই যে সব কন্টেন্ট এসে গেছে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের কন্টেন্ট যদি আমরা চাই কিভাবে পাবলিশ করতে, আমরা কিভাবে পাবলিশ করতে পারি। ওকে, এই যে এখন দেখেন আপনারা এই ওয়েবসাইটটা আরেকবার ভিউ করে আসেন। এই যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকে এতটুকুই থাকতেছে। আজকের ক্লাসটা হলো যে আপনারা যারা ডোমেন হোস্টিং কিনেছেন, ডোমেন হোস্টিং নিজের একটু ট্রাই করেন। ঠিক আছে, নিজের একটু চেষ্টা করেন। যদি না পারেন, নেক্সট ক্লাস আমি আছি। আর যাদের ডোমেন হোস্টিং নাই, তারা প্যান্থিয়ন ওয়েবসাইট ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটটাকে লাইভ করে। ওকে, আজকে স্যার এতটুকুই থাকলো। স্যার আমি আমি একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। আমার ওই ডোমেইন হোস্টিংটা হয়েছে, কিন্তু 404 দেখাচ্ছে, কারণ কি এর কোনো কি বিষয়, কি কারণ? এটা তো স্ক্রিন শেয়ার ছাড়া দেখতে পারবো না, স্ক্রিনটা শেয়ার করলে তাহলে। করবো স্যার, আমি এখনো কিছুই করিনি, জাস্ট বাই করা হয়েছে। তাহলে তো সময় লাগবে স্যার। ওইটা কিভাবে করতে হবে স্যার? ওইটার জন্য আমি আপনাকে বলছিলাম যে স্যার, হুম, ওটা তো পারি না, তার মানে আমার ওইটা দেখলে সবাই একটু হয়ে যেত। আচ্ছা, আমাকে তাহলে কোনোভাবে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায়? কারণ আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আমার কমান্ড ফলো করতে করতে অনেক সময় লাগবে। আমাকে সি প্যানেলের অ্যাক্সেসটা দেওয়া যাবে? জি স্যার, দিচ্ছি স্যার, আচ্ছা, আমাকে একটু একটুখানি। দেন। আপনি ততক্ষণ আমি ওই স্যারদের নামগুলো একটু এন্ট্রি করে দিই। জি স্যার, ঠিক আছে, আমি তাহলে দিচ্ছি স্যার। রেকর্ড